দর্শক, আয়না ঘরের বন্দিশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহীন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আমাদের এই অনুষ্ঠানে কথা বলি বিগত সময়ে যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং খুন নিয়ে সোচ্চার ছিলেন সেই মানবাধিকার কর্মীদের সাথে আমরা কথা বলি। আমরা আজকে আলোচনার জন্য এমন একজনকে এখানে স্বাগত জানিয়েছি যিনি দীর্ঘ ২০ বছর ধরে এই লড়াই চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের মাটিতে। তিনি নূর খান। জনাব নূর খান, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আরও একজনকে আমাদের এই অনুষ্ঠানে আজকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি দীর্ঘ ১ যুগেরও বেশি ধরে সময় ধরে তার ভাইকে খুঁজে বেড়াচ্ছেন এবং তার ভাইকে খুঁজতে গিয়ে আরও অসংখ্য গুমের শিকার ভাইদের সন্ধান পেয়েছেন। তার মায়ের চোখের পানি মুছতে গিয়ে তিনি আরও অসংখ্য সন্তানহারা সন্তানকে খুঁজে ফেরা মায়ের চোখের পানি মুছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। তিনি সানজিদা ইসলাম তুলি, তিনি মায়ের ডাকের সমন্বয়ক। আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই নূর খান, আপনার কাছে জানতে চাচ্ছি আপনার দীর্ঘ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতায় বাংলাদেশে এই গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতিটা কবে থেকে মোটা দাগে শুরু হলো? দেখেন, যদি বলেন যে গুম এবং খুনের সংস্কৃতি, তাহলে বলবো যে স্বাধীনতার পরপর থেকে শুরু হয়েছে। আর যদি বলেন মোটা দাগে এটা, অর্থাৎ ব্যাপক মাত্রায় এবং অনেক গভীরে প্রথিতভাবে এই জিনিসটা কবে থেকে শুরু হয়েছে, তাহলে স্পষ্টভাবেই বলতে চাই যে গত স্বৈরাচার শাসক আমলে, এই যে ১৫ থেকে ১৫.৫ বছর যে স্বৈর শাসক ছিল, তাদের এই আমলটায় রাজনীতির হাতিয়ার হিসেবে গুমের রাজনীতির হাতিয়ার, তারপরে আন্দোলনকে দমিয়ে দেওয়ার হাতিয়ার হিসাবে এই গুমের কালচারটা ব্যবহার হয়েছে। যদি ধরেন শুরুর থেকে যদি আমরা খেয়াল করি যে যখন স্বৈরশাসকের বিরুদ্ধে একেবারে শুরুতেই যখন বিদ্রোহ আন্দোলন সংগ্রাম গড়ে উঠছিল, একদম যদি খেয়াল করে থাকেন যে সেই ১১ বা ১০-এর থেকেই যে সংঘবদ্ধভাবে শুরু হচ্ছিল, তখন থেকেই আপনারা খেয়াল করবেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ডিবিকে এবং গোয়েন্দা সংস্থাগুলিকে এমনভাবে সরকার ব্যবহার করেছে, তৎকালীন সরকার, যাতে খুবই স্পষ্ট যে তাদের টার্গেট ছিল হচ্ছে মূলত বিরোধী দল, তাদের টার্গেট ছিল যারা লেখালেখি করতেন সমাজে, তাদের টার্গেট ছিল যে সমস্ত যুবকরা বিদ্রোহ করার সম্ভাবনা আছে, যাদের আন্দোলনে সংশ্লিষ্টতা আছে, এই মানুষগুলোকে তারা কখনো কখনো ক্রস ফায়ারের নামে নাটক সাজিয়ে হত্যা করেছে। কখনো কখনো আমরা দেখেছি তাদেরকে রাস্তা থেকে গোপন জায়গার থেকে তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে, এবং তাদের একটা বড় অংশ কিন্তু আমরা ফিরে পেয়েছি লাশ হিসাবে, যাদের রাস্তাঘাট খাল বিলে আমরা ওই সময়কালে তৎকালীন স্বৈরাচারের সময়কালে আমরা পেয়েছি। আর এখন পর্যন্ত ঠিক অনুমান নির্ভর, এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না সংখ্যাটা কত, তবে ±200 মানুষ যাদের কোনো সন্ধান আমরা এখনো করতে পারিনি। এবং সেই কারণে এই অভ্যুত্থান পরবর্তী যে সরকার এসছে এবং অভ্যুত্থানের স্পিরিট থেকে একটা কমিশনও গঠন হয়েছে, কিন্তু এই কমিশন এই যে 15-16 বছর আপনি গুমের যে কালচারটা তৈরি হয়েছে, খুনের যে কালচারটা তৈরি হয়েছে, বিশেষ করে খুন হলে তো আমরা লাশ পাই, কারা হত্যা করেছে তার একটা সম্ভাব্যতা দেখি, কারণ ক্রস ফায়ারের নামে যখন নাটক সাজানো হয় তখন এটা ওন করে পুলিশ অথবা ডিবি অথবা র্যাব। আর যখন গুমের বিষয়টা আসে তখন কিন্তু আমাদের সামনে স্পষ্টত নির্দেশ করে না যে কারাই কাজটি করেছে, আমাদেরকে খুঁজে বের করতে হয়। তো এই যে 16 বছরের প্রায় এখন পর্যন্ত কম বেশি 1900 মানুষ গুমের অভিযোগ এনেছে। তাদের একটা বড় অংশ কিন্তু ফেরত আসছে, একটা অংশের লাশ আমরা পেয়েছি, আরেকটা অংশের কিন্তু এখন পর্যন্ত হদিস পাইনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন পর্যন্ত যাদের আমরা হদিস করতে পারিনি, অর্থাৎ তারা
জীবিত না মৃত, কারা তাদেরকে উঠিয়ে নিয়েছে, তার জীবনের সমাপ্তিটা কিভাবে এসছে, বা এখন তারা কোথায়, এই তো বিষয়গুলি। তো এইটি কিন্তু কথার মানে কয়েকটা প্রশ্নের ভিতরই সীমাবদ্ধ না, এটার ব্যাপ্তি কিন্তু ব্যাপক এবং এইটার গভীরতাও ব্যাপক। এই যে আপনি বলছেন যে এইটা বাংলাদেশে ব্যাপক আকারে গত রিজিমে এটা শুরু হয়, এই ধারণাটা মানে এই জঘন্য ধারণাটা তারা কোত্থেকে এটাকে অ্যাডাপ্ট করলো, কোত্থেকে পেল? আপনাদের স্টাডিটা কি? আমরা এখন পর্যন্ত যে জিনিসটা মোটামুটি নিশ্চিত হতে পেরেছি সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই গুম কালচার আছে, কিন্তু এইটার এত ব্যাপকতা, এত গভীরতা এটা আছে কি না নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমরা দেখেছি গুয়েতমালায় হয়েছে, আমরা দেখেছি আরও পৃথিবীর অনেক জায়গায় হয়েছে, এবং আমরা পার্শ্ববর্তী দেশেও হতে শুনেছি। কিন্তু আমাদের দেশে যে জিনিসটা হয়েছে এত গভীরভাবে, এত রাষ্ট্রীয় সংশ্লিষ্টতার মধ্য দিয়ে, সরকারি গোয়েন্দা সংস্থা, সরকারি বাহিনীগুলির ইনভলভমেন্টে, এটা কল্পনার বাইরে। এবং সর্বোচ্চ জায়গা থেকে শুরু করে একদম যিনি প্রয়োগ করছেন, মানে ঘটনা ঘটাচ্ছেন, ঘটনাস্থলে যিনি অংশ নিচ্ছেন, ঘটনায় যিনি অংশ নিচ্ছেন, এই যে একটা বড় ধরনের চেইন, এই চেইনে যেমন পলিটিশিয়ানরা রয়েছেন, নীতি নির্ধারকরা রয়েছেন, বাহিনীগুলির বিভিন্ন স্তরের মানুষরা রয়েছেন, এবং সর্বনিম্ন যারা এটা প্রয়োগ করছেন অর্থাৎ যারা উঠিয়ে আনছেন তারাও কিন্তু এটার সাথে যুক্ত হচ্ছেন। দেখেন, যখন কমিশন গঠন হয় তারও আগের থেকে যদি আমরা বলি, যেমন বাংলাদেশে গুমের ঘটনাগুলি যখন ঘটছিল একটার পর একটা, প্রথম দিকে মানুষের ভিতরে স্পষ্ট কোনো ধারণা ছিল না যে কি ঘটছে। যখন আমরা দেখলাম যে 8টা বা 9টা ফ্যামিলি নিয়ে এই সুমনের মা, আমাদের খালাম্মা যখন রাস্তায় দাঁড়ালেন, তখন একটু একটু মানুষের ভিতরে আন্দোলিত হচ্ছিল যে ঘটনাটা কি। এবং তারপরে মানুষ ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছিল। হ্যাঁ, এটাই। এবং দেখেন, এরপরে খালাম্মা যে কাজটি করলেন, এটা একটা সাংগঠনিক রূপ দেওয়ার চেষ্টা করলেন, একটা নাম আসলো, এবং এটা সময়ে সময়ে কর্মসূচি পালন করতো, যেই কর্মসূচির সাথে বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষ, বিভিন্ন পেশার মানুষরা যুক্ত হতে থাকলো, বিভিন্ন সংগঠন যুক্ত হতে থাকলো, আমাদের মতো মানবাধিকার কর্মীরা যুক্ত হতে থাকলো। এইটা থাকার মধ্য দিয়ে কিন্তু, এবং পত্রপত্রিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা রেখেছে, যখন এই ঘটনাগুলি ঘটছিল, আমার খুব মনে হয়, আজকে আসলে আমি একটু বেশি কথা বলতে চাচ্ছি, আমি বিভিন্ন সংবাদ মানে পত্রিকায়, তারপর আপনাদের মিডিয়াগুলিতে হাউজে হাউজে আমি কিন্তু দৌড়িয়েছি, কখনো আমি একা, কখনো আমার সাথে আরও কাউকে নিয়ে, এবং কখনো তুলিকেও নিয়ে এসেছি। আমরা বোঝাতে চেষ্টা করছিলাম যে এই যে একটা জঘন্যতর পাপ বা জঘন্যতর বর্বর ঘটনা ঘটছে মানুষের ধারাবাহিকভাবে, এবং এটি রাষ্ট্রের তরফ থেকে যে ঘটছে তার যথাযথ মানে যথেষ্ট মানে প্রমাণ বা পারিপার্শ্বিকতা আমরা যখন তুলে ধরার চেষ্টা করলাম, কখনো কখনো ব্যক্তিগত পর্যায়ে সম্পাদকদের সাথে কথা বলতাম, কখনো সাংবাদিকদের সাথে বিষয়টা বুঝাতে থাকলাম, ঠিক এই সময়কালে 7 খুনের ঘটনাটা ঘটে জিনিসটাকে একেবারে স্পষ্ট করে দিল মানুষের কাছে যে সেটা রাষ্ট্রীয় মদতেই হচ্ছে, এবং তারপর বাহিনীর লোকজন এটার সাথে ইনভলভমেন্ট জড়িত থাকে। এবং দেখেন, আমরা যাব আপনার কাছে। একটা ব্যাটালিয়নের সৈনিক থেকে শুরু করে ব্যাটালিয়ন কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত প্রত্যেকটা স্তরের লোকরা, এবং সেটা হেডকোয়ার্টারের সাথেও সমন্বয় করে এই জঘন্য অপরাধ সংগঠিত হয়েছে। যে আমরা একটু তুলি আপার কাছে যাই, মানে সাজিদুল ইসলাম সুমনকে খোঁজার কততম বছরে আমরা অবস্থান করছি? তো এইবার 12 শেষ হয়ে 13তে শুরু হচ্ছে, 2013 4th of December থেকে খোঁজা। তো ওই সময়ে আমাদের যেই চাওয়াটা ছিল, দাবিটা ছিল যে কারা নিয়ে গেছে এটা তো আমরা জানি, খুবই ক্লিয়ার। এখন তো 5 আগস্টের পরে আপনাদের ঘটনাটা, সুমন ভাইদের ঘটনাটা খুবই স্পষ্ট। হ্যাঁ, তাকে সহ তার সাথে আরো যে 7 জনকে নিল, কারো কারো বাড়িতে তো একদম ড্রেস এবং গাড়ি নিয়ে র্যাব এসেছিল। বাবা তুলে দিল ছেলেকে বিশ্বাস করে যে রাষ্ট্রীয় বাহিনী, তারা বলেছে সকালবেলা দিয়ে যাবে, কথা বলবে, এবং ঘুমাচ্ছিল আদনান। কায়সারকেও তার ঘর থেকে, তার সাথে তার বন্ধু ছিল, আপনারা ওই সাক্ষীর স্টেটমেন্টও নিয়েছেন, আমরা দেখেছি আরও বিগত অনুষ্ঠানগুলোতে।
তো এই কেসটা খুবই মানে মানে ক্লিয়ার আমাদের কাছে মনে হয়, এবং আমরা কমিশনের সাথে যখন কথা বলেছি, নূর খান ভাইরা যখন ইনভেস্টিগেশন করে তাদের কাছে যথাযথ তথ্য আছে যে র্যাবের কোন ইউনিট নিল, ভাইরা কোন সেলে ছিল, হেডকোয়ার্টারের ডিরেকশনে জিয়াউল হাসানের সাথে কারা কারা আরও ছিল, কিভাবে অপারেশনটা হয়েছে, এবং প্লেন্টি অফ আইউইটনেস, প্লেন্টি অফ এভিডেন্সেস আমরা আমাদের দিক থেকেও প্রোভাইড করেছি। কিন্তু মানে সহযোগিতা করা যেন তারা বের করে দেয়। হ্যাঁ, কারণ কি যে আমরা জানি কমিশন কাজ করছিল অগাস্টের পরে, ইনকোয়ারি কমিশন কাজ করেছিল, বাট কমিশনের ক্যাপাবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি কতটুকু ছিল আসলে আমরা যেই ফাস্টার বা দ্রুত গতিতে, হয়তো ওই দিনই আমরা তো 6 তারিখেই দাঁড়ানো ছিলাম ডিজিএফআই অফিসের সামনে, যে হয়তো আয়নাঘর যে সিক্রেট ডিটেনশন সেল থেকে 3 জন মানুষকে দেখেছি বা 5-6 জন হয়তো এসছে, আমরা 3 জনের নাম জানি, তো তার সাথে হয়তো আরও মানুষ আমার ভাইরা তারা ফেরত আসবে, সবাই যখন দাঁড়ানো শুরু করলাম তাও আশাটা আসলে তখন আরও বেশি। তো 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ আমরা রিপিটেডলি দাঁড়াই, কিন্তু তারপরে আমরা সিটিটিসি সেল যেটা ডিবির ওটাতে যাই 7 তারিখে, খুঁজি সেলগুলো দেখি, এবং ওই 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 7 তলায়, নিচতলায়, দোতলায় কীরকম সেল ছিল ওগুলো আমরা দেখি। খোঁজাটা সামহাও যখন ইনভেস্টিগেশন চলে এই প্রসেসটাতে যে কোনো জায়গায় থেমে যায়, এবং যেই রেসপন্স বা যেই গতিতে আমরা চাই আসলে ইনভেস্টিগেশনগুলো, কারণ এত কিছু প্রোভাইড করার পরে সবার মধ্যে কিন্তু মানে ওই আশাটা থাকে যে না এখনও তো কাজটা আসবে। তো কমিশনকে আসলে কি এতটুকু এখতিয়ার দেওয়া হয়েছিল কি না, কমিশন তো অলরেডি এখন কিন্তু অলরেডি আমরা এই সরকারের পরে 9 মাস পার হয়ে যাচ্ছি, 9 মাস সময়টা কিন্তু কম না, দীর্ঘ সময়। তো তাদের কাজের ক্ষেত্রে বা তারা যে যখন কাজ করলো, ইনভেস্টিগেশন করলো উইথ অল এভিডেন্সেস, কারা ইনভলভ ছিল, কারা ডিপ্লয়েড ছিল ওই জায়গাটাতে, যেটা লিটন ভাই একটু আগে বলতেছিলেন না, তারা কিন্তু জানে যে ওই অপারেশনে কারা, কোন অফিসাররা তাদেরকে তুলে আনলো। এত কিছু জানার পরেও আমরা 9 মাস পরে বিচারিক জায়গায় বা ওই সত্যটা অ্যাটলিস্ট সামনে আনার জায়গায় পর্যন্ত আসতে পারিনি, এবং 1900 কেস যেটা মানে লিস্টেড ওখানে জমা হয়েছে, লিখিত অভিযোগ জমা হয়েছে। আপনি ধরেন, আমি তো সুমন ভাইয়ের সাথে হাজারো যে ভাই এখনো বাংলাদেশে ঘুম সবার জন্য বলি, তো এই যে 1900 নাম্বারটা, এইটার ইনভেস্টিগেট করার মতো যথেষ্ট ক্যাপাসিটি ওয়াইজ, ক্যাপাবিলিটি কি বা দক্ষতা অনুযায়ী লোক কি সেখানে ছিল কিনা, আছে কিনা বা টাইম লাইনের মধ্যে এটা হচ্ছে কিনা। আরেকটা হচ্ছে যে যারা ফেরত এসছে তারা কিন্তু নিজেরাই নিজেদের সাক্ষী হচ্ছেন যে তারা কোনখানে ছিলেন, তারা যথেষ্ট এভিডেন্স দিচ্ছেন, সবকিছুই তো তারা আইডেন্টিফাই করতে পারছেন। অনেক বড় একটা নাম্বার যারা ফেরত আসেনি এখন, মিসিং নাম্বারটা, যাদেরকে আপনারা বিগত সময়গুলোতে আন্দোলনে দেখেছেন, সামনে দেখেছেন, সেই মানুষগুলোর মধ্যে বেশিরভাগ মানুষই নিখোঁজ। মানে অক্ষমতার জায়গাটা কোথায় আপনার কাছে মনে হচ্ছে যে তারা প্রপারলি কাজটা করছে না? যেটা দেখতে চাই আসলে অর্গানাইজেশন ইনস্টিটিউট ফর্ম করছে, কমিশন হচ্ছে, আইসিডি হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে কিন্তু 9 মাস ধরে আমরা আসলে অ্যাকশনটা দেখতে চাচ্ছি, আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না। হ্যাঁ, আপনি যে বললেন যে বিশাল একটা নাম্বার, যেই মানুষগুলা আমরা জানি আয়নাঘরে ছিল, যেই মানুষগুলা ঢাকার বলেন, ঢাকার বাইরের যে পরিবার, আমার ভাইয়ের মতো যারা, এবং পরবর্তীতে তারা নাই, তাহলে প্রতিদিন এই পরিবারগুলোর জন্য আশা করছে কি নিউজ। মানে একটা সময় থাকে না যে একটা আশা নিয়ে যখন মানুষ বাঁচে সেটা সে আনন্দের সাথে বাঁচে, বাট আমাদের জন্য এখন যে আশাটা নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি বা বাঁচতেছি প্রতিদিন, সেটা খুব ভয়ঙ্কর রকমের একটা বিভীষিকাময়। হ্যাঁ, সেই জায়গাতে এই যে সেন্টিমেন্ট বা এইটা বোঝার মতো আমার মনে হয় কি অতটুকু ক্যাপাবিলিটি কি কমিশনের আছে কি না, তাহলে তারা যেই কেসগুলোকে এখনও হাইলাইটেড বা রিপোর্টের আওতায় এনেছে বা যতটুকু হয়েছে, সেইখানে এই কেসগুলো না ধরার পিছনে একটা ডেফিনেটলি রিজন আছে, সেইগুলোর ফুল ক্লোজার খুব দরকার। যেটা লিটন ভাই বলতেছিলেন যে মিসিং যে এটা ট্রমা, এই ট্রমাটা কিন্তু মানে বহন করে চলাটা অনেক বেশি ভারী, অনেক বেশি কষ্টকর প্রত্যেকের জন্য, এবং যেইখানে আমরা ওই যে 7 খুনের মতো কেস জানি যে মানুষকে এমনভাবে মেরে ফেলা হয়েছে এবং নদীতে ফেলে দেওয়া হয়েছে, ওই 7টা লাশ হয়তো ভেসে এসেছিল, আর বাকিগুলো হয়তো আমরা জানি না এখনও। তো সেই এক একটা কেস যেখানে অলরেডি অনেকগুলো ঘটনা বা কানেক্টেড, যেহেতু অনেক বছরের পরিচিত এই মানুষগুলা, এই ঘটনাগুলা। এই লিটন ভাই বললেন যে আম্মা যখন দাঁড়ালো মায়ের ডাকের নামকরণের সময়, কিন্তু লিটন ভাইয়ের আম্মা ওনারা বসে এই নামকরণটা করেছিল মায়ের ডাক তখন থেকে। তো লিটন ভাইয়ের মতো 4-5 জন মানুষ বিশিষ্টজন যারা তখন দাঁড়াতো, তখনের অবস্থায় আপনারা জানেন
তো সেই সময় থেকে শুরু করে ঢাকার যেই কেসগুলা, এনটিভির আমাদের যে প্রথম একটা ডকুমেন্টারি নিউজ হয়েছিল, আপনি মনে আছে তখন সুমন ভাইয়ের ছোট মেয়েটা 1.5 বছর ছিল, আরো 1.5 বছর ছিল, সেটা আমিই করেছিলাম। হ্যাঁ, তো সেই সময় থেকে যদি ধরেন ঢাকার এমন কোনো কেস নাই কিন্তু যেটার ঘটনাটা বা কতটুকু কি হয়েছিল কেউ জানে না, বাট সবাই জানে। সীমিত রকমের মিডিয়া কভারেজ আপনাদের মতো কিছু মানুষ করলেও বাট সামনে ওইটুকু আনা সম্ভব হয়েছিল। অভ্যুত্থানের পরে তো যেটা হয়েছে যে আমরা এখন বিচার চাই, ইনভেস্টিগেশন চাই, কিন্তু অভ্যুত্থানের পরে আমাদের জন্য যেই ভয়ঙ্কর রকম এটা একটা ট্রমা কাজ করছে যে আমরা একটা জায়গায় মানে স্টাক হয়ে আছে, আমরা একটা জায়গায় এখান থেকে কোনো কিছু আর মুভ করছে না। এখান থেকে ইনভেস্টিগেশন করে এখনও পর্যন্ত চৌধুরী আলম ভাই থেকে ইলিয়াস আলী ভাই থেকে সুমন ভাইদের থেকে আরও যারা আছেন আমাদের সিলেটের, চিটাগংয়ের, রাজশাহীর, আমাদের ঢাকার, পুরান ঢাকার, উত্তরার, কারো কেসের ক্ষেত্রে আমরা কোনো ফুল ক্লোজার দেখি নাই। এইটা এত সময়টা কেন লাগছে? তো এত সময়টার ডেফিনেটলি পেছনে যেই কারণগুলো আমরা বুঝি, আমাদের জ্ঞান থেকে আমরা বুঝি যে ওই সময়টাতে তো আমরা নিজেরাও কারোর সাথে কথা বলতে গেলে যে প্রতিবন্ধকতাটা ফেস করেছি, যে এই চরম মানবাধিকার লঙ্ঘন, যেটা গুমের মতো, যেটা ভয়ের সংস্কৃতি কায়েম করার জন্য করা হলো, ইলেকশনে ক্ষমতায় থাকার জন্য, জাস্ট ইলেকশন পূর্ববর্তী সময়ে যে নাম্বারগুলো আমাদের কাছে আছে, যেমন 13 সালে 5ই জানুয়ারি ইলেকশনের আগে, তারপর 18-র আগে, 24-এর আগে, এই সময়গুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে একদম পিকে গুমের সংখ্যাগুলা একদম পিকে। এবং আপনি জানেন যে স্যাংশনটা যখন হলো 21 সালে, স্যাংশনটা হওয়ার পরে 7 জনের এগেইনস্টে যদি খুবই কম, বাট তখন ড্রাস্টিক্যালি ম্যাসিভভাবে গুম করাটা কমে গেল, টর্চার বেড়ে গেল, অ্যারেস্ট হয়ে যাচ্ছে, কারণ সবসময় টার্গেট ছিল হচ্ছে অপোজিশন পার্টির অ্যাক্টিভিস্ট বা লিডার, বিএনপি, জামাত, আপনি যাকেই বলেন, বেশি মানুষই বিএনপির ছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে দমন পীড়ন এটা আর খুন গুমের ক্ষেত্রে যে এই অপোজিশন অ্যাক্টিভিস্টদেরকে মানে এই দমনের কারণটাই হচ্ছে যে অবৈধভাবে ইলেকশনে যাবে এবং ক্ষমতায় থাকবে, এবং যেটা থাকতে আমরা দেখেছি 15 বছরে। তো সেই ওই জায়গাটাতে শেখ হাসিনাকে সাহায্য করেছে এই আইন প্রয়োগকারী সংস্থাগুলো, তার হয়ে কাজ করেছে। তো প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থার যেই ইন্টেলিজেন্স উইংগুলা বা যেই এজেন্সিগুলা এই প্রত্যেকটা গুমের পেছনে কাজ করেছে, সেই ঘটনাগুলো কিন্তু এই যে বিগত 1 যুগেরও বেশি সময় ধরে প্রত্যেকটা মানুষের কাছে পরিচিত এবং জানা এখনও, যেই যারা মানে 5ই আগস্টের আগেও তারা ভয় পায়নি কিন্তু দাঁড়াতে। আমি যদি আপনার এই কথার সূত্র ধরে নূর খান আপনার কাছে যাই, যে ধরেন এই ঘটনাগুলি সত্য, এটা মানুষকে বিশ্বাস করানো, সারা বিশ্বের মানুষকে বিশ্বাস করানো, বাংলাদেশের মানুষকে বিশ্বাস করানো, এটা আপনাদের জন্য একটা লড়াই ছিল। কিন্তু 5ই আগস্টের পরে আপনি নিজে আয়নাঘরে গিয়েছেন, মানুষকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এটা আয়নাঘর, এখানে পশুর জন্য চিড়িয়াখানায় আর একটু বেশি জায়গা রাখা হয়, কিন্তু একটা মানুষ না দাঁড়াতে পারে, না বসতে পারে, না শুইতে পারে, সেই জায়গাগুলি আপনারা গিয়ে আইডেন্টিফাই করেছেন। তাহলে এখন এই যে দীর্ঘসূত্রিতার যে প্রশ্ন আসছে, সেটা কেন আসছে? দেখেন, প্রথম হচ্ছে যদি আমাকে এই প্রশ্নটা করেন সরাসরি, তাহলে আমি বলবো আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কয়েকটা জায়গায় আমাদের একটু যদি বিষয়গুলি স্পিডি করতে পারতাম, তাহলে যে জিনিসটা আমাদের দরকার ছিল, আপনার মনে থাকার কথা, আমরা যখন প্রথম রিপোর্টটা 3-4 মাসের মধ্যে দিলাম, তখন কিন্তু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে কী পরিমাণ সময় আমাদের লাগবে। আমরা কিন্তু মোটামুটি 1.5 থেকে 2 বছর শব্দটা বলেছিলাম, এবং তখন কিন্তু একটা প্রতিক্রিয়া হয়েছিল, প্রতিক্রিয়ার সাথে সাথে বলা হয়েছিল প্রয়োজন 2 বছর কেন, আরও বেশি দেওয়া যাবে। 2 নম্বর হচ্ছে একটা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, এবং যে ইনভেস্টিগেশন আপনি করছেন তার যারা এই ঘটনার সাথে যুক্ত, তারা কিন্তু রাষ্ট্রীয় বাহিনীর খুব গুরুত্বপূর্ণ অবস্থান করছিলেন তখন, এবং আজকে কি করছেন না এটি বলা যাচ্ছে না যে আজকেও তারা ওই অবস্থানে নেই। বরং আমরা যত ইনভেস্টিগেশনে আগাচ্ছি তত দেখছি যে তাদের অবস্থান কিন্তু এখনও খুব সুসংহত। এখন প্রশ্ন হচ্ছে যে
ইন্টেলিজেন্স এজেন্সি বা যে বাহিনীগুলি এটার সাথে যুক্ত তাদেরকে যখন আমরা পাচ্ছি ঘটনার সাথে, তখন কিন্তু আমাদেরকে অনেক কৌশলী হতে হচ্ছে এবং এই ক্ষেত্রে আমাদের একটু সময়ও লাগছে। প্রথম হচ্ছে আমরা কারোর সাথে কথা বলতে হলে সেই সংস্থার অনুমোদন সাপেক্ষে তাকে আনতে হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করার মানে হচ্ছে আমাদের আলোচনার মতো করে করা হচ্ছে। প্রথমেই আমরা তাকে ভরকে দিতে চাই না, ভয় পাইয়ে দিতে চাই মানে না, তাকে প্রথমেই আমরা কিন্তু ওইভাবে টার্গেট করছি না যে তিনি যুক্ত, আমরা তার সাথে আলোচনা করতে চাচ্ছি। এবং একটা জিনিস শুনে রেখেন, যে জিনিসটা আমাদের জানা দরকার সবার, এই ঘাতক গ্রুপের সবাই কিন্তু ঘাতক ছিলেন না, কেউ কেউ এটার প্রতিবাদ করেছিলেন। আমরা সেই ধরনের তথ্য উপাত্ত পাচ্ছি। কেউ হয়তো এই বিষয়ের সাথে গুম বা খুনে জড়িত হতে চাননি, বরং প্রতিবাদ করে বেরিয়ে এসছেন র্যাব থেকে। এরকম নমুনা বা এরকম তথ্য প্রমাণ আমাদের কাছে আছে, আমরা এগুলি যাচাই বাছাই করছি। এখন পর্যন্ত যদি আমরা ধরি যে 10, 11, 12 সালের দিকে, 13 সালের দিকে যারা গুম হয়েছেন, প্রথম হচ্ছে গুমের ওই যে ক্যারেক্টারগুলো, মানে যে সময়কালটা বললেন যে কখনো নির্বাচনের আগে, কখনো আন্দোলনের আগে পরে, এটার ব্যাপক মাত্রা পেয়েছিল এবং মূলত প্রধান বিরোধী দল বিএনপি এবং জামাতের লোকরাই এটা শিকার হয়েছিলেন। এবং পরবর্তীতে ইসলামী আন্দোলনের বিভিন্ন ইসলামী আন্দোলন মানে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন যে ইসলামী সংগঠন আছে তারা এটার শিকার হয়েছিলেন। অনেক সময় জঙ্গি তকমা দিয়ে অনেক নিরীহ মানুষকে গুম করা হয়েছিল। আবার সত্যিকারের যারা এই ধরনের কাজের সাথে যুক্ত ছিল তাদের বিচারের আওতায় না নিয়ে গুম করে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। এই ধরনের বিষয়গুলি আমরা দেখছি এবং যখন এই বিষয় নিয়ে কাজ করতে যাই তখন আমরা একটা জিনিস দেখলাম যে আমাদের প্রাথমিক কাজ যখন আমরা শুরু করেছি, দেখেন প্রথম দিকে আমরা আয়নাঘর, তারপর কিছু ব্যক্তিদেরকে চিহ্নিত করে কিছু ঘটনা এগোচ্ছিলাম। হঠাৎ করে দেখবেন একটা ছন্দপতন ঘটেছে এবং এই ছন্দপতনটা তখন ঘটেছে যখন আপনি খেয়াল করবেন কমিউনিটি শিল্ডিং হয়ে গেল। অর্থাৎ আমরা যখন ধরেন আপনাদের এই অফিসের কথাই বলি, যে দুজনকে আমরা দেখলাম যে ঘটনার সাথে যুক্ত, যখন এটা নিয়ে কাজ শুরু করলাম, আপনারা দুজন করলেন কি, দ্রুত আপনাদের অন্যান্য কলিগদেরকে সংগঠিত করে ফেললেন যা আসলে আমাদের সবাইকে টার্গেট করছে। এইরকম একটি ভয়াবহ পরিস্থিতির দিকে কিন্তু এই দুষ্কৃতিকারী অপরাধীরা, বর্বর লোকগুলো এটা করেছে। ফলে আমরা দেখেছি যে আমরা পরপর কিন্তু বেশ সহযোগিতা সুলভ কাজ পেয়েছি, কিন্তু তারপর দেখলাম যে একটা মন্থর গতি। তারপর দেখলাম এটিকে থামিয়ে দেওয়ার জন্য কখনো কখনো হুমকি ধামকি আমরা তো দেখেছি, ফেসবুকে বলেন, আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য বিবৃতি আমরা দেখেছি। এটা ঠিক যে অনেক ক্ষেত্রে আমরা সাহায্য পেয়েছি, সহযোগিতা পেয়েছি, আবার অনেক ক্ষেত্রে একেবারেই বিপরীত বিষয়টা আমাদের সামনে এসছে। আমি অনেক সময় অনেকের সাথে আমি কথা বলার সুযোগ হয়েছে, কথা বলেছি, অনেক বাহিনীর প্রধানের সাথেও আমার কথা হয়েছে, অনেক ইন্টেলিজেন্স উইংয়ের প্রধানের সাথে আমার কথা হয়েছে। তারা যখন কথা বলেন তারা মানে এমনভাবে কথা বলছেন যে তারা সব সাহায্য সহযোগিতা করবেন। তো আমি এটা ঠিক যে আমি বিশ্বাস করতে চাই যে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, কারণ একটা বাহিনীর অভ্যন্তরে যে ধরনের ঘটনাগুলি ঘটেছে এবং এই অপরাধগুলি যারা সংগঠিত করেছে তারা কিন্তু অনেক সাবধানী ছিল, অনেক পরিকল্পনা মাফিক কাজ করেছিল। দেখেন নারায়ণগঞ্জের ঘটনা যদি আপনি খেয়াল করেন, কত কৌশলে, কত গোপনীয়তার সাথে ঘটনাগুলি ঘটিয়েছেন। হত্যা করেছেন, ইনজেকশন পুশ করেছেন, দম বন্ধ করেছেন, তারপর লাশের পেট কেটেছেন, তারপর নৌকা দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় ইট বেঁধেছে, তারপর পানিতে ফেলেছে। আল্লাহর কি নিদর্শন যে সব লাশ ভেসে আসলো, তারপরে এটা একটা একটা করে উন্মোচিত হলো। অর্থাৎ তৎকালীন মানুষের প্রতিবাদ, বিক্ষোভ তখন সরকারকে মানে একটা চাপের মধ্যে ফেলার কারণে কিন্তু ওই জায়গাটা অতটুক উন্মোচিত করা গেছে। যদিও আমি একটু বলি, যদিও ওই কমান্ডিং অফিসারের উপরে যারা ছিলেন তাদের ব্যাপারে যথাযথ অনুসন্ধানটি হয়নি। কারণ যদি হতো তাহলে আপনি ইন্টেলিজেন্স চিফের সংশ্লিষ্টতা পাওয়ার কথা ছিল, কারণ তাকেও জিজ্ঞাসাবাদের আলোকে আনা হয়েছিল। কিন্তু সেটার একটা দেখেন, তাকে যখন জিজ্ঞাসাবাদ করে তার আগে সে নাটকগুলি করা শুরু করলো বিভিন্ন পত্রপত্রিকা, তার মানে তার এটা কি বলবো, তার সাক্ষাৎকার গ্রহণ করে সেটা ফলাও করে প্রচার করলো তার বীরত্বের কাহিনী। তিনি অনেক ঘটনার কথা বললেন যাতে মনে হয় যে তিনি খুব ভালো মানুষ।
এই ধরনের জিনিস কিন্তু তারা করেছে। এবং তাদের তো মিডিয়াকে কন্ট্রোল করা, মিডিয়াকে চাপে ফেলার একটা বড় কাজ তারা করতেন। এমনকি মিডিয়ার মানুষরা হয়রানির শিকার হয়েছেন, নির্যাতনের শিকার ওই সময় হয়েছেন। এইখানে যে জিনিসটা এখন খুব জরুরি দরকার, দেখেন অপরাধগুলি সংগঠিত করেছে, মনে করেন কথার কথা, যুক্তির কথা, যে 500 মানুষ, কিন্তু এই 500 মানুষ এখন 50,000 মানুষকে সামনে নিয়ে আসছে নিজে সেফ হওয়ার জন্য ঢাল হিসাবে, পুরো বাহিনীকে, পুরো কমিউনিটিটাকে সামনে নিয়ে আসছে যে দেখো যদি তোমরা আমাদেরকে সহযোগিতা না করো তোমরা সবাই মানে এটার ভুক্তভোগী হবা। আসলে সবাই তো ভুক্তভোগী না, সবাই তো কিলার না, সবাই তো ধরে নেয়নি, সবাই তো ওই অন্যায় আদেশ পালন করেনি। আমরা সামনে প্রকাশ করতে পারবো যে কারা কারা মানে এটা রিফিউজ করেছেন, কে কে। আপনার ইতিমধ্যে দেখেছেন সাবেক সেনা প্রধানের একটা বক্তব্য, ইকবাল করিম ভূঁইয়ার, যে তিনি র্যাব থেকে 2 অফিসার ফিরে এসে এমপি পোস্টে আশ্রয় চেয়েছে এবং পরবর্তীতে তাদেরকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছে। তার মুখ দিয়ে তো এই কথাটা আমরা পেয়েছি। এরকম ঘটনা আমরা এখন জানছি যে আরও ঘটেছে, এবং তাতে তো স্পষ্ট যে সব র্যাব অফিসার বা সেনাবাহিনী অফিসার বা পুলিশ যারা এই র্যাবে ছিল, তারা এই ধরনের বা ডিবিতে ছিল, তারা সবাই যে এই ধরনের কাজের সাথে জড়িত ছিল সেটা মনে হয় না। কিন্তু এই সমস্ত বাহিনী এবং গোয়েন্দা সংস্থার ভিতর এমন একটা চক্র, মানে এমন কিছু চক্র গড়ে উঠেছিল যে যারা একে অপরের সাথে সহযোগিতা করে মানে তৎকালীন রাজনৈতিক সরকারের নির্দেশনায় এবং খুশি করার জন্য, নিজের প্রমোশন পাওয়ার জন্য, নিজের ভালো পোস্টিং পাওয়ার জন্য, আর্থিক সুবিধার জন্য এই ধরনের বর্বর ঘটনার সাথে যুক্ত ছিলেন। শুধুমাত্র যে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদেরকে তারা গুম করেছেন, হত্যা করেছেন তা না, তারা ব্যবসা, টাকা লোপাট করার জন্য অনেক ধরনের ঘটনার সাথে যুক্ত হয়েছেন। কত ঘটনা শুনবেন। একজন ব্যাংক অফিসারের কাছে একজন নারীর ব্যাংক ব্যালেন্স সম্পর্কে জানতে চেয়েছেন, যখন একজন ঊর্ধ্বতন তৎকালীন র্যাব ইন্টেলিজেন্সের লোক, যখন ওই ব্যক্তি ম্যানেজার সাহেব বলছেন যে এটা আমার দেওয়ার এখতিয়ার নাই, তাকে হেন হুমকি ধামকি দিয়েছে। কারণ তখন আমি এই বিষয়টা জেনেছিলাম সোনালী ব্যাংকের, আমি এখন পুরাটা বলবো না। তো এই ধরনের ঘটনা তো আছে, অথচ এটা কিন্তু তার কাজ না, কিন্তু এগুলি করেছেন তারা। এবং কোন ক্ষমতা বলে করেছেন? ওই ক্ষমতা বলে, সেটা হচ্ছে তখনকার সরকারের একটাই মাত্র চাওয়া ছিল, আমি ক্ষমতায় থাকব, আমার ক্ষমতা যাতে কেউ ডিস্টার্ব না করে, তাতে হাজার হাজার মানুষ গুম করো আর খুন করো, আমাদের কোনো আসে যায় না। এই জায়গার থেকেই এই ঘটনাগুলি ঘটেছে। আর পার্শ্ববর্তী দেশের একটা ছিল, ইন্ধন ছিল, সেটা হচ্ছে তার নিরাপত্তা। সে বলতো তার নিরাপত্তার কারণে বাংলাদেশের বাংলাদেশের কিছু কার্যক্রম তার জন্য হুমকি স্বরূপ। ফলে আমরা দেখি যখন মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিভিন্ন গোপন আস্তানায়, তখন হিন্দি ভাষাভাষী মানুষের উপস্থিতির কথা জানতে পারি। এবং সেটা কি হয়েছিল আমরা অনুসন্ধানে সেই জায়গাগুলি মোটামুটি স্পষ্ট হচ্ছে আমাদের কাছে। আপনারা কি এটার প্রমাণ পেয়েছেন এখন পর্যন্ত? আমরা মোটামুটি এগোচ্ছে, কারণ আপনারা জানেন ইতিমধ্যে 1-2 জনকে ভারত থেকে 1-2 জন ফেরত আসছে। আমাদের কাছে এখনো খবর আছে 1-2 জন ভারতে আটক আছেন, এরকম আমরা তথ্য পাচ্ছি। এবং কি ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে হ্যান্ডওভারটা হতো, বাংলাদেশের নাগরিক কিভাবে র্যাব বা বিডিআরের উপস্থিতিতে র্যাব হ্যান্ডওভার করতো ভারতে, সেই কথাগুলি আমরা পাচ্ছি ভিকটিমের মুখ দিয়ে। এবং তাদের 2-1 জন কিন্তু ইতিমধ্যে ফেরত আসছেন। এখন যে জিনিসটা, সেটা হচ্ছে যখন দেখেন, আবারও বলি, এই অপরাধগুলি যারা করেছেন সেই বাহিনীগুলির তো শক্তি অনেক, তারপরে যে ব্যক্তিগুলি তারাও বাহিনীতে রয়ে গেছে, তারা তো তখনও কি পয়েন্টে ছিল, এখনো তারা মোটামুটি এখনো অবস্থানেই আছেন। কিছু মানুষ রিটায়ার করলেও তারা অবস্থানে আছেন। ফলে এই মানুষগুলি নানাভাবে তার কমিউনিটিতে প্রভাব বিস্তার করে আমাদের কাজটা যাতে দুর্বল হয়ে যায়, কাজটা যাতে করতে না পারি। একটা হচ্ছে আমাদেরকে সাহায্য না করা, আমাদেরকে নানান কৌশলে বাধাগ্রস্ত করা। আর একটা হচ্ছে আমাদের যারা নিয়োগকর্তা তাদেরকেও ভুলভাল বুঝিয়ে আমাদের একটা নতুন কৌশল শুরু হয়েছে। আপনারা জানেন শুরুতে প্রধান উপদেষ্টার দপ্তরে আমরা যখন জমা দিই, তখন একটা পিরিয়ড সম্পর্কে বলা হয়েছিল যে কমপক্ষে 2 বছর। তারাই বলেছিলেন, আপনি দেখবেন যে খুব শিগগিরই তারা বলার চেষ্টা করবেন যে না, আর তাদের সময় দেওয়া যায় না। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমরা এমন একটা জায়গায় এখন এসে পৌঁছেছি, এখানে ইনভেস্টিগেশন হওয়া দরকার। যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে সেটা স্পষ্ট আলোচনা করুক,
যে আপনারা এখানে বাড়াবাড়ি করছেন বা আপনারা এখানে ভুল করছেন বা এটা আপনার এখতিয়ার নাই, কিন্তু আমাদেরকে এই মুহূর্তে স্টপ করে দেওয়া মানে হচ্ছে আমাদেরকে গলা টিপে হত্যা করা। এবং এই 1800 ও 1900 যে অপরাধ, এই অপরাধীদেরকে চিহ্নিত করতে না দেওয়া এবং অপরাধটাকে বিচারের ঊর্ধ্বে রাখার জন্য এই ধরনের কাজ কেউ করছেন কিনা, কারো নির্দেশে, কারো চাপে, সেটা আমাদের ভেবে দেখতে হবে। তবে বাহিনীগুলির প্রধান এবং যাদের সাথে আমাদের বিভিন্ন সময় কথা হয়েছে, তাদেরকে আমরা খুবই স্পষ্ট বার্তা যেমন আমরা দিয়েছি, তারাও বার্তা দিয়েছেন এবং তাতে খুব স্পষ্ট ছিল যে তারা চান এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে বিচার করা। এটা কিন্তু তারা চান বলে আমাদের কাছে বলেছেন এবং আমরাও বলেছি যে হ্যাঁ, এখানে যাতে কোনোভাবে কোনো নিরপরাধ মানুষকে যুক্ত না করা হয়, হয়রানি না করা হয়, সেই দিকটাও আমরা খেয়াল করব। এবং এই জায়গাটিতে যাতে আমরাও কোনো দুর্বলতা বা সুযোগ না নিই বা আমরা যাতে ওই আমাদের গণ্ডির বাইরে না যাই, তাদেরও উচিত তারা যাতে আমাদেরকে সহযোগিতা করেন, তারা তাদের গণ্ডির বাইরে যেয়ে যেন কিছু না করেন। সানজিদা ইসলাম তুলি, আপনাদের দীর্ঘ লড়াই, আইনের একটা খসড়া এখনো প্রক্রিয়াধীন, এত সময় কেন লাগছে? এই আইনের খসড়ার আগেও যাই একটু আমরা, আপনি একটু আগে বলতেছিলেন না প্রতিবন্ধকতাটা কি মনে হয় যে ফুল ক্লোজারে বা একটা রেজাল্ট কোনো একটা মিসিং যারা এখনো সন্ধান যাদের পাইনি, এই কেসগুলোতে আমরা কেন যেতে পারলাম না? তো এটা অনেক বড় একটা মেকানিজম কাজ করছে, যে মেকানিজমটা অনেক বিশাল ছিল যখন গুম হতো, একদম শেখ হাসিনা থেকে শুরু করে, সরকারের প্রধান থেকে শুরু করে একদম শেষ যেই গাড়িতে করে হয়তো তাদেরকে হত্যা করার পরে নিয়ে যাওয়া হতো, তো সেই পর্যন্ত এই মেকানিজমে কিন্তু অনেক মানুষ ইনভলভড। প্রতিবন্ধকতাটা তখনই ক্রিয়েট হয় যখন আসলে ইনভেস্টিগেশনটা এমন জায়গায় যায় যে তারা জানে যে স্পেসিফিক যেখানে এখন সেই সত্যটা যখন বের হয়ে সত্যটা ধামাচাপা দেওয়া হলো বিগত 15-16 বছরে, এই সত্যটা সামনে আনার জন্য ধরেন আপনি যারা এখনও ইউনিফর্মে আছে তো তাদেরকে তো জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে এবং আমরা খুব স্পেসিফিক্যালি জানি এই অফিসারগুলো ইনভলভ ছিল। টেকনিক্যালি এটাকে ঘুরিয়ে পুরো বাহিনীর দিকে দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বাহিনীর দিকে আসলে কোনো বাঙালি নাগরিক বা বাংলাদেশি হিসেবে, দেশের মানুষ হিসেবে কেউ চাবে না যে একটা বাহিনীর দিকে হাত তুলতে, না পুলিশ, না আর্মি, না অন্য কোনো এজেন্সির দিকে। তো সেই ক্ষেত্রে যাদের এগেনস্টে অ্যালিগেশন ছিল তারা খুবই টেকনিক্যালি এই কাজগুলো করছে এবং এই কাজগুলো করার ফলে কি হচ্ছে, সত্যটা সামনে আসার চেয়ে আরও প্রতিবন্ধকতা ক্রিয়েট হচ্ছে, যে যারাই সত্য হয়তো ইনভেস্টিগেশনের মাধ্যমে চলে আসতো যতটুকু, ওই জায়গা থেকে আমরা ওই জায়গাটাতে বন্ধ হয়ে স্টাক হয়ে যাচ্ছি। আরেকটা যেটা আপনি দেখেন, আরেকটা কৌশল, তারা সবসময় কিন্তু প্রকাশ্যে বলছে যে আমরা সহযোগিতা করছি, যেটা লিটন ভাইরা বলেন আমরা সহযোগিতা, যেমন র্যাব কিন্তু ক্ষমা চাইলো, 4-3 ক্ষমা চাইলো। আপনি ক্ষমাটাকে কিভাবে দেখবেন? হ্যাঁ, আপনার ভিতরে অনুশোচনা হচ্ছে, তাহলে তো আপনি স্বীকার করেছেন যে জড়িত ছিল। যদি স্বীকার করেন তাহলে তো এটা আপনার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে পড়ে, যে আপনি বিগত অত সময়ের যেই কেসগুলো যেটা র্যাব দ্বারা সংগঠিত, সেটা অন্য কেউ না জানলেও আপনাদের জানার কথা কারা কারা তখন কখন ডিউটিতে ছিল, কারা কারা কোনখানে ডিপ্লয়েড ছিল, কাদের কোন টিম ছিল, কোন টিম দ্বারা এই গুম সংগঠিত হয়েছে, একেবারে কোথাও না থাকলে তাদের মধ্যে তো নিশ্চয়ই আছে। তারা কি সেগুলো দিয়ে প্রোভাইড করেছে এভিডেন্স হিসেবে? না। সো ইটস এ হিউজ মেকানিজম। তারা এখনকার সময়টাকে দেখাতে চাচ্ছে যে না, আমরা হচ্ছি ইনোসেন্ট, আমরা এরকম কোনো কাজ করছি না, আমরা ক্ষমা প্রার্থী। বাট এটার আগের 15 বছরের যেই ওইগুলো যখন সামনে আসতে যাচ্ছে, সেইটাকে টেকনিক্যালি এই সমস্ত ক্রিয়েট করে করে কিন্তু বন্ধ করা হচ্ছে। আপনি কমিশনের ক্ষেত্রেও ধরেন, কমিশনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে কোন কেসগুলোকে তারা ইনভেস্টিগেট করছে, হ্যাঁ, সেইখানেও তো একটা পরোক্ষভাবে আমার মনে হয় যে একটা চাপ আছে যে এই কেসগুলো করা হোক, ওই কেসগুলো করা না হোক। এই যে সমগ্র জিনিসটা, প্রক্রিয়াটা, এটা তো ভিকটিমদের জন্য, যারা গুম ছিল, যাদের পরিবারের মানুষগুলা এখনো গুম। তো এই জবাবদিহির জায়গাটার জন্য কিভাবে কি করা হবে বা তার পরবর্তীতে বিচারিক প্রক্রিয়া যাইতে কি সাহায্য লাগবে না লাগবে, সেটার সাথে কাদের সাথে বেশি যোগাযোগ উচিত, ভিকটিমদের সাথে না? সেই জায়গাটাতে অনেক বড় একটা গ্যাপ, বিশাল বড় একটা গ্যাপ। এবং হচ্ছে এইখানে তাদের কিছু শেয়ার করা হচ্ছে। যেই বললাম যে ট্রমাটা কেন, যখন আমি বুঝতে পারছি যে প্রোভাইড করার পরেও এভিডেন্স, কাজ কিন্তু ওইখানে থেমে আসে কেন?
এখনও কিন্তু কোনো কেস এখনও অন্তর্ভুক্ত হয় নাই যেটা বিচারিক প্রক্রিয়ায় যাবে। তো আমাদের যেই মানে এখন আমরা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে আছি, তো আঙুল সেখানে তুলতেই হবে। কারণ কি 5 তারিখের পরে আপনি জানেন যে ওনারা আয়না ঘর খুঁজে বের করেছেন, ওপেন করেছেন। আয়না ঘরের যেই ভাঙা ভাঙা ওয়ালগুলা, যেখানে রং করা, যেখানে দাগগুলা হাত করা দিয়ে বা কি দিয়ে তারা দাগ দিয়ে নাম বা ইন্ডিকেশন যেটা লেখা ছিল সেগুলাকে যে রং করে মুছে গেছে, সেটা তো এই 5 তারিখের পরে করা। তো এইটার দায়, এইটার রেসপন্সিবিলিটি, এইটার লাইবিলিটিটা তো তাদেরকে নিতে হবে যারা দায়িত্বরত। আপনি যদি বলেন হাত তুলে যে না আমরা এখনও কিছু করিনি, বাট এই এভিডেন্সগুলো তো এখন আমাদের সামনে, তাহলে কারা করলো এটা? ডেফিনেটলি আগের থেকে এটা 5 তারিখের পরের ঘটনা। তাহলে এই জিনিসগুলো না আসলে সাধারণ মানুষ সবাই বুঝতেছি আমরা। আবার একটা বিষয় তো একটা ধোঁয়াশা তো এখনো আছে যে এই যে আপনার গুমের ঘটনা প্রচলিত আইনে হবে নাকি আইসিটিতে হবে, আবার আপনারা আইনের খসড়া নিয়ে আজকেও তো আপনারা আলোচনা করে আসছেন, সেটা কোন পর্যায়ে আছে? হ্যাঁ, এটাই একটা মানে বিষয় যে আমাদের দেশে একটা আইনও ছিল না গুমের জন্য, এবং নতুন যেই একটা খসড়া প্রণয়ন করা হচ্ছে, বাট সেই খসড়াটা আসলে সামনে প্রতিরোধ ও সুরক্ষার জন্য। বিগত 1900 যেই যদি লিস্টের নাম্বারটা 1900, আমার মনে হয় এখানে সংখ্যাটা আসলে 1900 না, এমনও মানুষ আছে যাদের সত্যটা এখন সামনে আসেনি। তো আমরা বলতে পারি না আসলে 1900, এটা তো অনেক বেশি হতে পারে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ট্রাইব্যুনালের এই খসড়াটাতে আমরা অনেক ভিতরে অনেক গ্যাপ দেখেছি। তো সেইগুলো প্রত্যেকের তরফ থেকে প্রত্যেক জায়গার সবাই এটা তুলে ধরেছেন। পরবর্তী একটা কমিশন যে চায়, তো সেই কমিশনটার কাজ আসলে কি হবে? আমরা কি আবার এক্সপেক্ট করছি যে এরকম হারে গুম হবে নাকি? তো তাহলে আমাদের কিসের জন্য একটা হোল কমিশন কি আসলে দরকার কিনা? প্লাস প্রিভিয়াস যে কমিশনটা ছিল এটার ফুল ফাংশনালিটি পর্যন্ত সে কাজ করতে পারলো কিনা, পুরাটা দায়িত্ব পালন করা সম্ভব হলো কিনা, তার আয়ত্তাধীন যেই 1900 কেস এবং খুব ভলনারেবল কেস যেগুলা, সেই প্রমিনেন্ট কেসগুলা তারা সুরাহা করতে কতটুকু সময় পেল? তাহলে আমরা নূর খানের কাছে যাই। একটা মামলা বা একটা ঘটনা প্রমাণে অনেকগুলো অবস্থা কাজ করে। একটা হলো যে ঘটনার শিকার সে সাক্ষী হিসাবে এখানে সাক্ষী দেয়। তারপর হলো যেখানে ঘটনা ঘটলো, তাহলে যারা গুম থেকে ফেরত আসলো তারা আপনাদের কাছে স্টেটমেন্ট দিয়েছে, লিখিত অভিযোগ দিয়েছে। তারপরে আপনারা তাদের উপস্থিতিতে আয়না ঘর আপনারা পরিদর্শন করেছেন, অর্থাৎ যেখানে অপরাধ সংঘটিত হয়েছে সেটা আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন। তারপরে এই আয়না ঘরের সাথে বিগত দিনে যারা জড়িত সেই বাহিনী থেকে নিশ্চয়ই আপনারা সহযোগিতার মাধ্যমে কারা দায়িত্ব পালন করেছে, সুপিরিয়র রেসপন্সিবিলিটি কার ছিল, কার নির্দেশ হয়েছে, কারা বাস্তবায়ন করেছে, তো এই জিনিসগুলি তো আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন এখন পর্যন্ত, তাহলে এগুচ্ছে না কেন? প্রথম প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। সেটা হচ্ছে যে আয়না ঘর বা এই ধরনের সিক্রেট ডিটেনশন সেন্টার আমরা সব কি উন্মোচিত করতে পেরেছি? সব আমরা পারিনি, আমরা কিছু পেরেছি। কারণ সব করতে গেলে যে সময়, এগুলি শুধু মানে ঢাকা শহরে না, ঢাকা শহরের বাইরেও বিস্তৃত, এবং ঢাকা শহরে যে মানে জায়গাগুলো আমরা সন্দেহ করছি সেটাও অনেক, আমরা কিন্তু ওই পর্যন্ত পারিনি, মানে যাইনি, কারণ আমাদের কাজ তো অনেক। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে বাহিনীগুলি ইনভলভ, যারা ওই সময় এই কাজগুলির সাথে যুক্ত ছিলেন, সেই কোন টিম কবে কোথায় গেছে, কোন গাড়ি কবে কোথায় গেছে, কোন টিমে কে লিডার ছিল, এর কোনো হদিস আমরা পাচ্ছি না। আপনার মনে রাখতে হবে, যেই মানুষটি গুমের শিকার হয়েছেন, জীবিত ফেরত আসছেন, আমাদের সাথে কথা বলছেন, তিনিও কিন্তু পুরা ডিটেলস বলতে পারেন না। তিনি শুধু কিভাবে উঠিয়ে নেওয়া হয়েছে, কী ধরনের গাড়িতে নেওয়া হয়েছে, কখন উঠিয়েছে, কার সামনে থেকে উঠিয়েছে, এইটুকু বলতে পারেন। তারপর তাকে যে সারা শহর ঘুরিয়ে টুরিয়ে কোথায় নিলেন, অনুমান নির্ভর কিছু একটা ধারণা দিতে পারছেন, সুনির্দিষ্ট করে পারছেন না। কেউ কেউ আমরা যখন দ্বিতীয় দফায় বা তৃতীয় দফায় ভিজিট করেছি বিভিন্ন সিক্রেট সেন্টার, কেউ তারা ওই জায়গা ভিজিট করে জায়গাটাকে চিহ্নিত করতে পেরেছেন, যারা মাসের পর মাস বা বছরের পর বছর ছিলেন, বা ওখানে যে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছেন, অন্যের সাথে ঘটনার বর্ণনা মিলানোর পর আমরা নিশ্চিত হতে পেরেছি, যখন জায়গা চিহ্নিত করেছে, ঘটনার বিবরণ দিয়েছে, সেটার সাথে মিলেছে অন্যের বক্তব্য, তখন যেইটা। কিন্তু ওইখানে তাকে কারা নিল,
কার হেফাজতে তখন ছিল, হেফাজতে যিনি ছিলেন তাকে আমরা চিহ্নিত করতে পারছি, কিন্তু কারা নিয়ে গেল এটা চিহ্নিত করা অনেক কঠিন। আবার যারা ফিরে আসেনি, যারা আর ফিরে আসেনি এখন পর্যন্ত, তাদের উঠানো কারা ঘটনার সাথে ইনভলভ, কোনো কোনো ক্ষেত্রে সেটা আমরা অনেক অনুসন্ধান করে পাচ্ছি। যেমন এখানে অনেক ভালো ভালো সংবাদকর্মীরা বিভিন্ন পত্রিকায় নিউজ করেছিলেন, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করেছিলেন। সেই জায়গার থেকে আমরা কর্ম শুরু করে আমরা কিন্তু একটা জায়গা পর্যন্ত পৌঁছেছি। যেমন যদি সুমন সাহেবের কেসটা আমরা ধরি, সুমন ভাইয়ের ব্যাপারটায় যেটা হয়েছে সেটা হচ্ছে পরিবার থেকে তারা অনেক ইনফরমেশন কিন্তু আমাদেরকে দিয়েছেন, এবং সেটা কিন্তু দিবালোকের মতো সত্য যে এখানে কার কার নির্দেশে, কার ইয়েতে কে করেছে অপারেশনটা, কোথার থেকে এই অপারেশনের নির্দেশ এসছে, কোন ডিপার্টমেন্ট থেকে এগুলো আসছে। এখন দরকার হচ্ছে এগুলিকে সমন্বিত করে এই যে অপরাধীগুলি তাদের বক্তব্য নিয়ে এই জিনিসটাকে পরিষ্কার করা যে কারা। এখন পর্যন্ত আপনারা কতগুলো কেস আপনারা, আমরা এখন পর্যন্ত আমি আবারও বলি যে কয়েকশো, এটার সংখ্যাটা আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, 1400-র উপরে। আমরা তো এই পর্যন্ত 1900 আমাদের কাছে অভিযোগ এসছে, এর ভিতর বড় অংশ ফেরত আসছে, একটা অংশ লাশ পাওয়া গেছে, আর একটা অংশ ধরেন এখন পর্যন্ত আমরা জানি না। এই যে 1900 মামলা মানে অভিযোগ, এই 1900 অভিযোগই কি বাংলাদেশে না আরো কম, মানে আরো বেশি হতে পারে? আরো বেশি। দেখেন, বাংলাদেশের মানুষের ভিতর দুইটা জিনিস কাজ করে। কেউ যদি ফেরত আসে সে চিন্তা করে আমি আবার উটকো ঝামেলায় পড়বো নাকি। এখন পর্যন্ত মানুষ কিন্তু আস্থা রাখতে পারছে না যে বর্তমান অবস্থাটা কতদিন চলমান থাকবে, তাহলে ওইখানে কিছু কমে যাচ্ছে। আবার যিনি গুম হয়েছেন এখনো ফেরত আসেন নাই, ওই পরিবার চিন্তা করে যে আমার একটা ছেলে গেছে বা আমার একটা ভাই গেছে, আমি যদি এটা নিয়ে আবার উচ্চবাচ্য করি আমার না আবার অন্য কারো কিছু হয়। দেশের নামে তো এখনো আমাদের বাড়িতে পুলিশ যাচ্ছে, এসব হচ্ছে। তারপর ধরেন এই যে মানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলির অবস্থাটা কি, এই যে মায়ের ডাক, এইটা সম্পর্কে তারা জানে না। মায়ের ডাকের বা এই যে গুমকৃত ফ্যামিলিগুলি যার যার থানা এলাকায়, সেই থানার থেকে পুলিশ যে ওয়ারেন্ট তামিল করতে যায়, অ্যারেস্ট করতে যায়, মানে তখনকার সরকারের জারিকৃত ওয়ারেন্ট না। প্রশ্ন হচ্ছে যে আমি এই থানায় দায়িত্ব নিয়েছি, আমি পুলিশ, আমার তো দায়িত্ব আছে কোথায় কি হচ্ছে না হচ্ছে, ক্রাইম বলেন যাই বলেন। তাদের চোখে কি খেয়াল করে না যে এখানে মায়ের ডাক নামে একটা সংগঠন আছে, বা এইখানে 4-5টা ছেলে একসাথে গুম হয়েছে যেটা নিয়ে মানুষ কথা বলতেছে, পত্রপত্রিকায় নিউজ আসছে, সেই বাড়িতে যে আপনি ওই ব্যক্তি যিনি খোঁজ আজ পর্যন্ত ফেরত আসেনি, যেই ফ্যামিলির অপেক্ষায় আছে সন্তান কখন ফেরত আসবে, আটকে উঠে ঘুমের ভিতর, সেই বাড়িতে যে আপনি বলছেন যে অমুকের নামে ওয়ারেন্ট আছে, উনি কই, আপনি হামকি থামকি দিচ্ছেন। এইটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, শুধু যে ব্যক্তি তামিল করতে গেছে সে না, তাকে যারা চালায়, পুলিশের যারা ঊর্ধ্বতন, কেউ দায় এড়াতে পারবেন না। তার মানে হচ্ছে আপনি পুলিশকে সেইভাবে প্রিপেয়ারড করতে পারেন নাই। ওসি বলেন, এসপি বলেন, এদের তো দায় এড়াইতে পারবে না। এক রাজনৈতিক প্রভাব আছে, তারপরে এখানে রাজনৈতিক প্রভাব আছে, কারো হাতিয়ার হয়ে কাজগুলি করছেন কিনা তাও জানি না, সেই জায়গাটা পরিষ্কার হওয়া দরকার। আরেকটা জিনিস হচ্ছে দেখেন, একটা সময় গেল, আমি অনেকগুলি কাজ করতে যে যে জিনিসটা পেয়েছি সেটা আমি একটু বলে রাখি। একটা টিম ধরেন আমাকে উঠিয়ে নিয়েছে মোহাম্মদপুর থেকে, টিমের লিডার একজন মেজর, তিনি জানেন যে আমার নাম নূর খান লিটন, কিন্তু ওই টিমের যে বাদবাকি 8-10 জন তারা আমার নাম না জানার সম্ভাবনা বেশি। যদি কেউ জানে, 1-2 জন জানতে পারে, তবে কারো জানার সুযোগ নেই। শুধুমাত্র টিমের যিনি লিড দিচ্ছেন তিনি জানেন, ওই মেজর সাহেব। আমাকে এসে উঠায় নেওয়া হচ্ছে, এই যে আমাকে উঠায় নেওয়া হচ্ছে, এই আমাকে ট্র্যাক কিভাবে করছে আমার নাম দিয়ে, আমি তো পলাতক ছিলাম, আমার মোবাইল নাম্বার দিয়ে। এই মোবাইল নাম্বার ট্র্যাক তখন কারা করতো 11-12 সালে, তখন আমাদের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই করতো। ডিজিএফআই ওখানে বিভিন্ন বাহিনীগুলি কাজ করতো তাদের মানে কাছ থেকে তথ্য নিয়ে, বা কখনো ডিজিএফআই তথ্য দিত যে এই নাম্বারগুলি অনেক অ্যাক্টিভ, মুভমেন্ট তৈরি করার জন্য এই নাম্বারগুলি তোমরা লোকেট করো। ডিজিএফআই লোকেট করে দিত যে এই নাম্বার এখন অমুক জায়গায় অবস্থান করছে। যেমন সুমনের ব্যাপারে যেটা হয়েছে, জায়গাটা নির্দিষ্ট হয়েছে একটা মোবাইল ট্র্যাক করে, তারপর সেখানে মানে গোয়েন্দা সংস্থা পাঠিয়েছে র্যাবের একটা মানে ইউনিটকে, মানে র্যাব পেট্রোল টিম গেছে, সেই পেট্রোল টিম হচ্ছে
র্যাবেরই একটা টিম ওখানে যে র্যাব 1-এর আন্ডারে ওখানে যে ওই জায়গা নির্দিষ্ট সময় ঘিরে ফেলেছে, তারপরে ইন্টেলিজেন্সের লোক এবং তারা সম্মিলিতভাবে ওই অপারেশনটা করে আনছে। তাহলে এই যে একটা জিনিস বলি, ওই যে করে আনছে এই জায়গাটি বের করেছে, তারাও যেমন বের করেছে, কিছুটা আমরা বের করেছি, এটা আমরা নিশ্চিত। এখন তারপর নিয়ে তাকে কোথায় রাখলো এই জায়গাটাতে এখনো স্পষ্ট কোনো ইয়ে হচ্ছে না, আমরা আগাচ্ছি। আচ্ছা, নিয়ে গেল রাখলো, দাঁড়ান, নিয়ে গেল রাখলো, তারপর তার কি হলো সেটা কিন্তু আরেকটা টিম দিয়ে কাজ করতেছে। এইখানে অন্যান্য ইনভেস্টিগেশন যত সহজে আপনি যেটা বইয়ের ভাষায় বললেন, ঘটনাস্থল, ঘটনা কারা দেখলো, কোথায় নিয়ে গেল, এটা এখানে কিন্তু আপনার এই সব ইনফরমেশন পরপর পাচ্ছেন না, এটা বের করতে হচ্ছে, অনেক কষ্ট। এবং দেখা যাবে 90% করার পরে 10%-এর জন্য আপনাকে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু ওই যে পারসেপশন একজন চলমান, আবারও বলি, যারা ফিরে আসেনি তাদের ইনভেস্টিগেশন কিন্তু চলমান। কোনোটা 90%, 99% পর্যন্ত হয়ে গেছে, কোনোটা হয়তো 10% হয়েছে, কোনোটা 50% হয়েছে, এরকম একটি অবস্থায় আজকে দাঁড়িয়ে আছি। এবং এই যে জাতির এত বড় ঘটনা ঘটে গেছে, এটা জানার অধিকার কিন্তু জাতির আছে, এবং সেই কারণেই তো আমাদের কমিশন গঠন করা হয়েছে। এবং এখন দরকার কমিশনকে সরকার থেকেও যেমন সাহায্য করা, মানে ব্যাপকভাবে সাহায্য করা, যেটা প্রথম থেকে তারা চেয়েছিল, এবং যে সমস্ত বাহিনীর লোকরা এটার সাথে যুক্ত তাদেরও উচিত আমাদের সহযোগিতা করা, এবং আমাদেরও উচিত তাদের নিজেদের স্বচ্ছতার জন্য দরকার, আমাদেরও উচিত আমাদের সেই বাহিনীগুলির নিজেদের স্বচ্ছতার জন্য দরকার। শুধুমাত্র শাহিন ভাই, আমি বলতে চাই যে বাহিনীগুলা আপনি যে হোল মেকানিজমে গুমের এখানে কিন্তু শুধুমাত্রভাবে রাজনৈতিকভাবে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্যই করা। তো আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে বাকি যারা যেই এরিয়াতে, ধরেন এই এলাকাতে আসাদুজ্জামান খান কামাল ছিলেন, তো আপনার কি মনে হয় না যে গুম হয়ে গেল যারা, তাদের তালিকা করাটা এলাকা ভিত্তিক, এই মানে একনিষ্ঠ কর্মী কারা, একনিষ্ঠ নেতা কারা, এইগুলা বের করার পিছনে তাদের ডান হাত বাম হাত তাদের উইংসগুলো কাজ করেছে, এবং ব্যাপকভাবে তারা অবৈধ যেই টাকা সেটাও কিন্তু ইমপ্লিমেন্ট করছে, এবং আমার মনে হয় এখনো করে যাচ্ছে। যার কারণে আপনার বাসায় হ্যাঁ পুলিশ পাঠানো এটা এক ধরনের হুমকি এবং ধরেন হয়রানি করা। এখন পরবর্তী যখন জিজ্ঞেস করা হয় তখন আর বলে আমরা তো জানি না, কেউ তো যেতে বলেনি। ডেফিনেটলি এর পিছনে তো কেউ না কেউ কাজ করলো, তাই না? যখন আপনি দেখেন ইনকোয়ারি কমিশন যখন ফর্ম করে, আমরা যখন আবেদনগুলো দিই ইনভেস্টিগেশনে, তখন কিন্তু একবার আর্মি যায় বাসায়। এই যে এখন যখন আইসিটিতে আমরা কেসগুলো নিচ্ছি ইনভেস্টিগেশনের জন্য, অনেক তথ্য যাচ্ছে, তখন আবার একটা কতজন পুলিশ গেল। তো আমরা চাই যেন এই ধরনের হয়রানি বন্ধ করে যারা প্রকৃত অপরাধী তারা যেন ধরা পড়ে আইনের আওতায় আসে, সেই প্রত্যাশা আমাদেরও আজকে এখানেই শেষ করছি। দর্শক, আমরা চাই আপনারা আরো প্রোঅ্যাক্ট কিছু রোল প্লে করেন, যাতে আপনারা আমরা সবাই মিলে এটাকে উন্মোচন সত্যগুলো সামনে আনতে পারি। জি দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।